নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প রানী ও অবিনাশ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত রানী ও অবিনাশ। অবিনাশের চেহারাটা এমনিতেই বেশ লম্বা। পা ফাঁক করে দাঁড়ালে অনেকটা বড় ছায়া পড়ে, কিন্তু এখন ছায়াটা একটু বেশি লম্বা। রাস্তা পেরিয়ে গেছে, সকাল 10:30 বাজে। এখন সকলেরই ছায়া ছোট ছোট, আর একটু হলেই বিন্দু হয়ে যাবে। অথচ অবিনাশের ছায়াটা এমন বিচ্ছিরি লম্বা হলো কি করে? রাত্রির দিকে পেছন থেকে আলো পড়লে ছায়া আপনিই লম্বা হয়ে যায়। অনেক সময় অতিকায় 50 ফুট পর্যন্ত, কিন্তু এখন সূর্য প্রায় মাথার ওপরে। অবিনাশ এদিক ওদিক তাকিয়ে আলাদা কোনো আলোর খোঁজ করল, কিছুই নেই। তাহলে কি করে এত বড় ছায়া? পিচের রাস্তা পেরিয়ে ওপাশের গ্যাস পোস্ট পর্যন্ত পৌঁছেছে তার মাথা। যাই হোক, ও নিয়ে আর অবিনাশ ব্যস্ত হলো না। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি হচ্ছে ততই অলৌকিকের সংখ্যাও বেড়ে যাচ্ছে। সে ভাবলে ভারী ভারী বাসগুলো তার ছায়ার ওপর দিয়ে চলে যাচ্ছে। অনেক ব্যস্ত মানুষ, রিক্সা, এমনকি ঠেলাগাড়িও চলে যাচ্ছে তার ছায়ার বা কাঁধের ছায়া মারিয়ে। যাই হোক, ব্যথা তো আর লাগছে না। তবু অবিনাশ কয়েকবার সরে সরে দাঁড়ালো। প্রজাপতি রঙা ছোট ছোট মেয়েরা স্কুল ছুটির পর বেরিয়ে আসছে। অবিনাশ দ্রুত চোখ চালিয়ে দিচ্ছে ওদের মধ্যে একবার করে। না, সর্দারনীরা এখনো বেরোয়নি। মেয়েদের সাইজ ক্রমশ বড় হচ্ছে। কচি কচি মেয়েদের পর এখন আসছে ডাঁসা মেয়েরা। 1-2 থেকে ক্লাস 9-10 মেয়েদেরও ছুটি হয়ে গেল। তবে চশমা পরা কালো ঠোঁট দুজন শিক্ষয়িত্রী না হয়ে যান না। এমনও হতে পারে রানী আজ স্কুলে আসেনি, অথবা অন্য স্কুলে চাকরি নিয়ে চলে গেছে। কতদিন আগেকার শোনা খবরে এসেছে অবিনাশ। অথবা রানী হয়তো এখন আর চাকরি টাকরি করে না। ওর স্বামীর এতদিনে যথেষ্ট পদোন্নতি হবার কথা। অফিসারদের বউদের কি আর মাস্টারি করলে মানায়? কিন্তু অবিনাশ শেষ পর্যন্ত দেখে যাবে। আর মিনিট, এরপরেই তো দুপুরে ছেলেদের স্কুল শুরু হয়ে যায়। সুতরাং আর বেশিক্ষণ নিশ্চিন্ত হয়ে ভেতরে বসে থাকবে না রানী, যদি স্কুলে এসে থাকে। প্রথমে যেমন জাহাজের মাস্তলটুকু শুধু দেখা যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পেল রঙিন পার্সল, একটি সুডৌল হাত। মুখ না দেখতে পেলেও অবিনাশ চিনতে পেরেছে। ওই হাঁটার ভঙ্গিটা তার খুব চেনা। এখনো বেশ শৌখিন আছে দেখছি। চমৎকার কায়দায় শাড়িটা পরেছে, ফুলাদা ভিক্টোরিয়ান ব্লাউজ, শান্তিনিকেতনের চটি। স্কুলে কাজ করলে তো এসব শখ বেশি দিন থাকে না। অবিনাশ এগিয়ে গেল না, আর একটা সিগারেট ধরালো। আগে চোখাচুকি হোক। আধ ঘন্টার ওপর অবিনাশ দাঁড়িয়ে আছে। লোকেরা কি তাকে লক্ষ্য করছে? পাড়ার ছোঁড়ারা আবার আওয়াজ না দেয়। যাকে বাসে উঠে পড়বে নয়তো টপ করে। রানী কিন্তু এদিকে তাকালো না। ছাতা না বন্ধ করে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সুতরাং অবিনাশ এগিয়ে গিয়ে ঘুরে কোনো কথা না বলে ওর সামনে দাঁড়ালো। বলল, চিনতে পারো? এ কি তুমি? রানী যেন খুব বেশি অবাক হয়নি, কিন্তু প্রকাশ্য রাস্তাতেই অবিনাশের হাত চেপে ধরল। এতদিনে মনে পড়ল অভাগিনীকে? একটুও দয়ামায়া নেই না তোমার শরীরে? মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে, একটা খবরও নিলে না? সত্যি, কতদিন পর তোমাকে দেখলুম রানী। 5 বছর 8 মাস।
অবিনাশ চমৎকৃত হয়ে গেল। রানী কি প্রত্যেকটি দিন প্রত্যেকটি মাস গুনছে নাকি টপ করে মুখে যা এলো বলে দিল? পরে মিলিয়ে দেখতে হবে। শেষ কবে দেখা হয়েছিল? সেই আলিপুরের ট্রামে না শশাঙ্কর বিয়ের সময়? না, যাগ্গে সেসব। রানী ওর বাহু ছুঁয়ে আছে। অবিনাশেরও ইচ্ছে করল রানীর কাঁধে হাত রাখে, কিন্তু এইভাবে রাস্তার ওপর ছাত্রী দেখে ফেলবে হয়তো। সে বলল, তুমি কেমন আছো রানী? ভালো নেই। তোমার জন্য মন কেমন করে তো, কি করে ভালো থাকবো বলো? তারপরই সেই দুষ্টুমির হাসি। বলল, বিশ্বাস হলো না তো? থাক, আর ইয়ার্কি করতে হবে না তোমায়। শরীরটা নষ্ট করলে কেন? এরকম মোটা হতে হয় বুঝি? কি সুন্দর ফিগার ছিল তোমার, আর এখন অত বড় বড়। এই, অসভ্যতা করো না, লোকে শুনতে পাবে। কি হবে আর এই পোড়া শরীরকে দিয়ে? কি আর নজর দেয় আমার দিকে? আমার কি আর স্তুতি করার লোক আছে? আমি এখন ঘরের বউ। কেন? তোমার স্কুলের সেক্রেটারি, তিনি বাড়িতে মাঝে মাঝে চা খেতে ডাকেন না? কিংবা পাড়ার ছেলেরা স্বামীর বন্ধু, অথবা পাশের ফ্ল্যাটের কোনো সঙ্গীত রসিক? তোমার স্তাবক নিশ্চিত এখনো অসংখ্য রানী। ভুল আর নেই। আবিসিনিয়ার রাজকুমার ছাড়া আমার রূপের প্রশংসা তো আর কেউ করেনি মশাই। এটা একটা পুরনো ঠাট্টা। রানীর চেহারাটা ছোটবেলায় ছিল ভারী সুন্দর। খুব কোকড়ানো চুল আর ফর্সা রঙের জন্য ওকে অনেকটা রানী এলিজাবেথের মতোই দেখাতো। ওর নাম আসলে প্রতিমা, কিন্তু সবাই রানী রানী বলে ডাকে। কিন্তু অবিনাশকে কোনো ক্রমেই রাজা বা রাজকুমার বলা যেত না ছোটবেলায়। ছোটবেলা থেকেই ওর চেহারাটি চোয়ারে কাঠখোট্টা আর রঙও বেশ কালো। তাই রানী ওকে সান্ত্বনা দিয়ে বলতো, আহা, সব রাজকুমারী কি সুন্দর হবে নাকি? আফ্রিকার রাজকুমাররা যত বড় রাজার ছেলেই হোক না কেন, কালো কুৎসিত তো হবেই। তুমি আমার আবিসিনিয়ার রাজকুমার। রানী জিজ্ঞেস করল, এখন কি চাকরি টাকরি করছো? কিচ্ছু না, বিদেশে গিয়েছিলুম, ফিরে এসে আবার বেকার। ফিরলে কেন? আমি বিদেশ গিয়েছিলুম তুমি কি করে জানলে রানী? আমি সব খবর রাখি, দেখা না হলে কি হয়? ফিরলে কেন এত তাড়াতাড়ি? তোমার জন্য মন কেমন করছিল তাই। দুজনেই আবার হেসে উঠল অনেকক্ষণ। রানী বলল, জানো, আমার এখন 350-400 টাকা রোজগার। আমাকে বিয়ে করলে এখন তোমাকে বসিয়ে খাওয়াতুম। কি, আমাকে বিয়ে না করবার জন্য এখন তোমার অনুতাপ হয়? মোটেই না, খুব বেঁচে গেছি। ওই প্রথম তুমি যখন ওই হুৎকোটাকে বিয়ে করলে, প্রথম 2-3 মাস ভীষণ কষ্ট হয়েছিল। মনে হতো অবিশ্বাসিনী ছলনাময়ী নারী। বুক আমার ফেটে যেত। মনে হতো সব মেয়েই এই রকম। তারপর বুঝতে পারলুম খুব বেঁচে গেছি। ও, বন্ধু বান্ধবদের তো দেখছি কীরকম বোকা বোকা তেলতেলে মুখ হচ্ছে এক একজনের। আমি কত খোলা হাত পা আছি বলতো। যখন খুশি বাড়ি ফিরতে পারি। জামার তলায় ময়লা গেঞ্জি পরলেও ক্ষতি নেই। পকেটে পয়সা থাকলো বা না থাকলো, যে কোনো মেয়ের সঙ্গেই প্রেম করতে পারি। কি নিষ্ঠুর বাবা! অন্তত মিথ্যে করেও তো বলতে পারতে, আমার জন্য তোমার কষ্ট হয়। মিথ্যে বলার কি আর বয়স আছে রানী? বুড়ো হয়ে গেলুম প্রায়। আমার বয়স 32, তোমার তো 28, নাকি আরও বেশি। তখন নিশ্চয়ই বয়স বাড়িয়েছিলে। এখন সে সন্দেহ হচ্ছে নাকি? বাহ, 5 বছরে যদি কাউকে 10 বছরের বুড়ি হতে দেখি, তো সন্দেহ হবে না? হ্যাঁ, তবে মোটেই 10 বছর নয়, 2 বছর বাড়িয়েছিলুম। এখন আমার 30। আর তোমার প্রেম করা? তোমার বাহাদুরি তো জানি, লাজুক কোথাকার। এখনো নিশ্চয়ই মেয়েদের গায়ে হাত দিতে তোমার হাত কাঁপে। আমিই তো তোমাকে প্রথম সিডিউস করেছিলাম, তাও কি ভয় তোমার!
রানী মহারানী সেদিন আর নেই। বিদেশে অন্তত শখানেক মেয়ের সঙ্গে প্রেম করেছি আমি। আমাকেও তো খাটো করো না। আমার চেয়ে আর কেউ বেশি চেনে তোমায়? একটু থেমে রইল দুজনেই। অবিনাশ রানীর সারা শরীরে চোখ ঘোরায়। রানী পাশ চোখে তা লক্ষ্য করে হাসে। সত্যি বুড়ি হয়ে গেলুম। স্কুলে যখন মাস্টারনি সেজে বসে থাকি গম্ভীর হয়ে, এক এক সময় কীরকম হাসি পাই জানো। জীবন কাটিয়ে দেওয়া তাহলে এখন এত সহজ। কালকে একটা মজার ঘটনা হয়েছিল। ক্লাস 10-এর মেয়েরা একটা কাগজ গোপনে চালাচালি করছিল। আমি ধরে ফেললুম। একজন লিখেছে, বাকিরা সেটা কপি করে নিচ্ছে। ভাবো কাণ্ড। খুব বকুনি দিলাম, কিন্তু আসলে মনে মনে খুব খুব হাসছিলুম। বেশ লিখেছে, কিন্তু আমারও কপি করে নিতেই ইচ্ছে হচ্ছিল। এক জায়গায় কি লিখেছে জানো? তোমার জন্য বুকের মধ্যে ব্যথা করে, যেন অসম্ভব জ্বর হয় আমার। কীরকম অসভ্য! আমাদের সময় আমরা কি লিখতুম? হৃদয়। আর এখনকার মেয়েরা লেখে বুক। একটু দুঃখও হলো আমার। আর কেউ নেই যাকে আমি আজ আর প্রেমপত্র পাঠাতে পারি। কেন? আমার ঠিকানা জানতে না বুঝি? ইস, শখ কম নয়। জানো, ওই চিঠিতে একটাও রবীন্দ্রনাথের কোটেশন পর্যন্ত দেয়নি। আমরা হলে তো দিতুম। তার বদলে কোন আধুনিক কবির কি জানি, তোমারই হয়তো। ও, আমার কবিতা তুমি পড়ো বুঝি রানী? না, মোটেই না। যা তার আবিশ লিখছ এখন। কে পড়ে ওসব? এই রানী, তোমার স্কুলের 2-1 কচি মেয়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দাও তো। ফাজলামি করো না, আমার বাড়ি যেতে হবে। রানী, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল আমার। আর দরকারে কাজ নেই। ঢের বেলা হলো। তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিলে আমার বাড়িতে হাঁড়ি ঠেলবে কে শুনি? ও, এবার বুঝি রাগ হলো? না রে পাগলা, সত্যি বাড়ি যেতে হবে। 11টায় ঝি চলে যাবে, তারপর ছেলেটাকে ধরতে হবে না? দেখ খুকি, চালাকি করিস না। এতদিন পর দেখা হলো আর অমনি বাড়ি আর বাড়ি। আচ্ছা ঠিক আছে, চল, আমিও তোর সঙ্গে বাড়িতে যাই। অত খাতির নয়, আমার কর্তা ছুটি নিয়ে বাড়িতে আছে, দেবে গলা ধাক্কা। তবে চল, কোনো চায়ের দোকানে বসি। সত্যি একটা খুব দরকারি কথা আছে রে তোর সঙ্গে। আবার তুই তুকারি শুরু করেছিস? বেশ করেছে। এই, তোর ছেলের নাম কি রেখেছিস রে? তোর নামে নয়, ভাবছি অবিনাশ নামে একটা বাচ্চা কুকুর পুষব। সবসময় বুকে জড়িয়ে রাখবো তাকে। ভালো তো। কিন্তু রানী, তোকে খুব জরুরি একটা কথা বলতে এসেছিলুম। কোনো দরকার নেই। সত্যি একটা বিশেষ কথা, বিশ্বাস কর। না না অবি, কেন এসেছিস বলতো এতদিন পর? কেন ভেঙে চুরে দিতে এসেছিস তুই আমায়? বেশ তো আমি সংসার পেতে চাকরি করছি, স্বামী পুত্র নিয়ে ছেলেবেলার মতো পুতুল খেলছি, বউ বউ খেলা। তুই চাস সব টান মেরে ফেলে দিই আবার? কিন্তু তুই তো পাগল। তুই তো আমার পাশে থাকবি না আমি জানি। তবে কেন এসেছিস আমার সর্বনাশ করতে? তুই যা অবি। না রে রানী, আমি এসেছি মাত্র একদিনের জন্য, শুধু একদিন। চল না কোথাও গিয়ে একটু বসি, কথা বলি। উপায় নেই রে অবি, সবাই ব্যস্ত হয়ে তাহলে খোঁজাখুঁজি শুরু করবে। এত দেরি করে তো কোনোদিনও ফিরি না আমি, না? ওই বাসটাই উঠি আমি। একটু দাঁড়া রানী। আচ্ছা মনে কর খুব ট্রাফিক জ্যাম, বাসে ওঠার কোনো ক্রমে উপায় নেই, তাহলে তুই কি করতিস? দেরি তো হতোই। তাহলে আমি হেঁটে যেতাম। আচ্ছা চল তবে হেঁটেই যাই। এইটুকু সময় তোকে একটা কথা বলি, রোদ্দুরের তাতও নেই। অবিনাশ এতক্ষণ লক্ষ্য করেনি যে রানী ওর ছায়ার ওপর দাঁড়িয়ে আছে।
বস্তুত সূর্য এখন মাথার কাছে এসেছে, স্বাভাবিক এবং ছোট হয়ে গেছে অবিনাশের ছায়া। অবিনাশ ঘুরে এসে রানীর ছায়ার উপরে দাঁড়ালো, দাঁড়িয়ে বেশ আরাম পেল। রাস্তার লোক অনেক কমে গেছে, দুজনে দুজনের ছায়া সরিয়ে হাঁটতে লাগলো। রানী ওর রঙিন ছাতাটা অল্প অল্প দোলাচ্ছে। অবিনাশ ওর সুন্দর কারুকার্য করা হাত ব্যাগটা টেনে নিয়ে বলল, দেখি তো কি আছে তোর ব্যাগে। ঠোঁট উল্টে রানী বলল, কিছুই নেই, কি আর থাকবে। বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি যাই, কটা খুচরো পয়সা আছে। ভেবেছিলুম তোর কটা টাকা চুরি করব, তা এই কটা টাকা তোর? এক সময় তো অনেক চুরি করেছো বাপু। তা সত্যি, অনেক টাকাই নিয়েছি তোর থেকে রানী। আচ্ছা বলতো, কেন আজ দেরি করিয়ে দিলি? এতক্ষণে কবে আমি বাড়ি পৌঁছে যেতুম। সত্যি তোর ইচ্ছে করছে না রে আমার সঙ্গে থাকতে? এক সময় তো আমার সঙ্গে দেখা করবার জন্য ছটফট করতিস। ছেলেবেলায় ওই রকম হয় রে। আগে তো বৃষ্টির জন্যও ছটফট করতুম, এখন বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। অবিনাশ হঠাৎ গম্ভীর গলায় ডাকল, রানী। রানী তখনই জলকুলকুচি করার মতো হেসে বলল, এবার বুঝি বোকা বোকা প্রেমের কথা শুরু করবি? উফ, খবরদার, এখন আর কিন্তু কচি খুকিটি নেই যে তুই ভোলাতে পারবি। কবেই বা তোকে ভোলাতে পেরেছি রানী? ছোটবেলা থেকেই তুই তো একটা পাকা। প্রেমের কথা তো তুইই আমায় শিখিয়েছিস। তোর ওপরে ঠোঁটে পাতলা পাতলা ঘাম জমেছে রানী, খুব ইচ্ছে করছে একটা চুমু খাই। এতক্ষণ কথা বলছি অথচ একটাও চুমু খাইনি তোকে। বল, এরকম আগে কখনো হয়েছে? তবে আর কি, রাস্তার মধ্যেই তুমি এবার শুরু করো, 1000টা ক্যামেরায় ছবি উঠুক। ওই জন্যই তো বলছিলুম রে, কোথাও গিয়ে বসি। ইস, কোথাও বসলে যেন দিতাম আর কি। এখন থেকে কোথাও বসলে আমরা বসবো টেবিলের দুই পাশে। দেখিস চেষ্টা করে তুই। তোর স্বামী যখন থাকবে না, দুপুরে একদিন বাড়িতে গিয়ে হাজির হব আমি। শাশুড়ি থাকে? থাকুক না, শাশুড়ি যেদিন গঙ্গায় স্নান করতে যাবে আমি তককে তককে থাকবো। আমি দরজায় খিল দিয়ে থাকি, খুলবো না। কেন খুলবো? তুই আমার কে? আমি জলের পাইপ বেয়ে উঠব। কেন? তুই আমার কে? আমি তোর সর্বস্ব, তুই তো বলতিস। হিস, কোথাকার সর্বস্ব রে, দেখি মুখখানা। তুই আমাকে একেবারে গ্রাহ্য করিস না না রানী। আমি বিলেত ঘুরে এলুম, হাজার হোক, আমি এখন একটা বিলেত ফেরত? ওরকম বিলেত ফেরত গন্ডায় গন্ডায় রাস্তায় ঘুরছে। তুই আমাকে এতদিন পরে বিলেত দেখিয়ে ইমপ্রেস করতে এসেছিস? কি অধঃপতন তোর! রাস্তা থেকে না একদিন এমনই জোর করে ধরে নিয়ে যাব। চেষ্টা করে দেখিস, আমার গায়ে এখনো জোর আছে। তাছাড়া এমন চেঁচাবো যে রাস্তার 1000টা লোক এসে গাঁটটা মেরে তোর মাথা ফাটিয়ে দেবে। বেশ হবে। ওসব লোক ফোক আমায় দেখাস নে রানী। আমি হচ্ছি অবিনাশ মিত্তির, ছেলেবেলা থেকেই গুন্ডা। একটা গাড়ি নিয়ে এসে চলতি রাস্তা থেকে তোকে টেনে তুলে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করবি? তোর পায়ের তলায় আমার মুখ ঘষবো। রানী হঠাৎ থেমে গিয়ে বলল, এখনই ঘষ না, এই যে দাঁড়িয়েছি, লোক দেখুক, ক্ষতি নেই। ও তাই বুঝি? তারপর তোর মুখও ঘষবি তো আমার পায়ে? তার দরকার নেই রে, তোর ওই কুৎসিত পা জোড়া সবসময় রাখা আছে আমার বুকের মধ্যে। ও, তাহলে রানী সান্যালও রোমান্টিক হতে জানে? হ্যাঁ, সান্যাল নয়, রায়চৌধুরী এখন। পরস্ত্রী আমি, মনে থাকে না বুঝি? হ্যাঁ, সেই তো পরস্ত্রী। আয় না রানী, আমরা লুকিয়ে অবৈধ প্রেম করি। অবৈধ প্রেমই যদি করব তবে পুরনো প্রেমিকের সঙ্গে কেন?
তুই বুঝি ভাবিস আমি আর একজনকে জোগাড় করতে পারবো না এখন? বলিস কি, করেছিস নাকি এর মধ্যে? অবিনাশ রানীর ছাতার একটা খোঁচা খেল। ছাতার বাঁটির নিচে কাদা ছিল। অবিনাশের জামায় একটা গোল দাগ পড়ল। অবিনাশ যে সে দাগটা তোলার বিন্দুমাত্র চেষ্টা করল না, তারপর একটা সিগারেট ধরালো। তাতেই খুশি ছড়িয়ে পড়ল রানীর মুখে। ঈশ্বরের রাজত্বে কে কিসে খুশি হয় বোঝা যায় না। খুশি হয়ে রানী বলল, আজকাল এত বেশি সিগারেট খাস কেন রে? তুই খাবি নাকি একটা? আগে তো দু একটা খেয়েছিস। হ্যাঁ, আমি পরপুরুষের সঙ্গে দিনের বেলায় সিগারেট ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে যাই, তাহলে আর আমার বাকি থাকে কি? হ্যাঁ। অবিনাশ একটু চুপ করে রইল। তাকিয়ে দেখল ওদের ছায়াটা কোথায় অদৃশ্য হয়ে গেছে। এমন বিশ্রী রাস্তা, কোথাও একটা গাছ পর্যন্ত নেই যে ছায়া পড়বে। নিছক রোদ্দুর, কোনো মানে নেই। সিগারেটে জোরে টান দিয়ে অবিনাশ বলল, তোর মুখ থেকে পরপুরুষ শব্দটা কিরকম অদ্ভুত শোনালো, যেন একটা বিদেশি শব্দ, যেন আমি একটা লৌহ মানব হাতে তলোয়ার নিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি। অথচ মনে আছে প্রত্যেক দিন সকালে তুই যখন কলেজে যেতিস। থাক না পুরনো কথা, আমি ভালো আছি অবিনাশ। আমিও খুব ভালো আছি, বিশ্বাস কর। আমি কোনো দুঃখের কথা তোকে বলতে আসিনি। রাস্তাটা উঁচু হয়ে উঠে গেছে। ব্রিজের ওপর দিয়েও হাঁটা পথ আছে, নিচে দিয়েও আছে একটা সরু কাঠের রাস্তা। ওরা নিচ দিয়েই গেল। রেলিং ধরে দাঁড়ালো দুজন। নোংরা জলে অল্প স্রোত। অবিনাশ ও সিগারেটের টুকরোটা ফেলল জলে, ব্রিজের নিচ দিয়ে ভেসে গেল। রানী বলল, এইবার শুনি দরকারটা কি? কি এমন দরকার আছে তোর আমার কাছে? ইস, কত বেলা হয়ে গেল বলতো। অবিনাশ জানত রানী এইবার ওই কথাটাই বলবে, কিন্তু অবিনাশ দ্বিধা করছে। ঠিক কিরকম ভাবে আরম্ভ করবে বুঝতে পারছে না। রানী ওর সম্পূর্ণ দুটো চোখ তুলে তাকালো, বলল, কি বল? তোকে একটা কথা বলবো রানী, তুই কিছু মনে করতে পারবি না কিন্তু। দূরে সরে গেলেও আমি তো তোর সেই অবিনাশী আছি। অত ভনিতার দরকার কি? কি চাই বল না। রানী, তোর বুকে সেই তিলটা আছে এখনো? আছে। ওর খুব একা একা লাগতো, তাই পাশে আর একটা নতুন তিল উঠেছে। কিন্তু যাক, বাজে কথা। দরকারি কথাটা কি? কি চাইতে এসেছিস এতদিন পর? এক কথায় বলতে গেলে মুক্তি। তুইও আমাকে মুক্তি দিয়েছিস, আমিও তোকে দিয়েছি। বন্ধনটা আর কোথায়? তুই তো আমার শরীরকে মুক্তি দিসনি রানী। আমার মন ছাড়া পেয়ে গেছে, কিন্তু শরীর। রানী অবাক হয়ে চেয়ে রইল। এই প্রথম অবিনাশের একটা কথা সে বুঝতে পারল না। সেই জন্যই বোধহয় অবিনাশের সারা মুখটাও তন্ন তন্ন করে খুঁজল। কোনো সংকেত নেই। অবিনাশ আবার বলল, বেশ থেমে থেমে ঠান্ডা গলায়, তোর কথা ভুলে যাবার পর আমি বেশ কয়েকটা মেয়ের সংস্পর্শে এসেছি, আর মানে শুয়েছিও কয়েকজনের সঙ্গে, কিন্তু কোথাও তৃপ্তি পাইনি রে। কেন পাইনি জানিস? সবসময় মনে হয়েছে সত্যিকারের রহস্য যেন তোর শরীরেই লুকিয়ে আছে। তোর শরীরটা তো আমি জানি না। এবার আমি বাড়ি যাই। না না, শোন না, আমার পক্ষে খুব জরুরি কথা এটা। আমার জীবন মরণ সমস্যা। আমার পুরো ছেলেবেলাটা কেটেছে তোর সঙ্গে রানী। তোর কথা, হাসি, পাগলামি, শরীরের গন্ধ, অর্থাৎ যা কিছু ফেমিনিন, তার স্বাদ আমি তোর কাছেই পেয়েছি।
তোকে মনে হতো একটা রহস্যের সিন্দুক। তোকে চুমু খেয়েছি, তোর জামার বোতাম খুলে বুকে আমার মুখটাও চেপে ধরেছি। কি অসম্ভব উথাল পাতাল করতো তখন মাথার মধ্যে। ছেলেবেলায় সকলেরই যা হয়, কিন্তু কোনোদিনও তোর সবটা পাইনি। এখন দিবি আমায়? ওই অসম্ভব মাধুর্য আমি জানি আমাকে পাগল করে দেবে। আমি টুকরো টুকরো হয়ে যাব। আচ্ছা দেখ আমায়, আমি এখন কত বদলে গেছি বল। চোয়ালের কাছে শক্ত দাগ পড়েছে, প্রেম প্রেমও ঘুচে গেছে মন থেকে। মদ খেতে শিখেছি রে খুব। মেয়েদের এখন অন্যভাবে চাই, অর্থাৎ মেয়েদের জানতে দিতে চাই না ওদের কাছ থেকে আমি কতখানি পাচ্ছি। খুব গোপন, ওদের একদম বুঝতে না দিয়ে আমার যেটুকু বিষম দরকার আমাকে নিতেই হবে। ওরা ভাববে বুঝি সাধারণ কাণ্ড কারখানা হচ্ছে। আসলে কাক যেমন কোকিলের ছানাকে পালন করে না জেনে, জানিস তো, তেমনি তোরা মেয়েরাও সম্পূর্ণ নিজেদের অজ্ঞাতসারে শরীরটাকে পুষে রাখিস। কিছুই মানে বুঝিস না তোরা শরীরের। আমি চাই না ওরা জেনে যাক আমাকে একটা দুর্লভ জিনিস ওরা দিয়ে যাচ্ছে। ওদের আমি কোনো দিনও বলবো না। কিন্তু মুশকিল হচ্ছে এই, আমি সম্পূর্ণভাবে পারছি না কখনো। সবসময় মনে হয় কিছু যেন বাকি থেকে গেল। একটা সম্পূর্ণ মেয়েকে আমি পেলাম কই। আর তখনই আমার তোর কথা মনে পড়ে। তোর কত কি তো আমি জানি, প্রায় গোটা জীবন, কিন্তু আমি তোর সম্পূর্ণ শরীরটাকে জানি না। তাই মনে হয় সমস্ত রহস্য বা তৃপ্তি লেগে আছে তোর শরীরে, আমার জীবনের প্রথম নারীর কাছে। তুই কিছু মনে করছিস না তোরে? আমি অন্য মেয়ের সঙ্গে শুয়েছি এ কথা বললুম বলে? তুইও তো তোর স্বামীর কাছে শুচ্ছিস। আমি কি আর কিছু মনে করেছি? তুইও নিশ্চয়ই আশা করিসনি আমি সারা জীবন তোর বিরহে ব্রহ্মচারী হয়ে থাকব। রানী শুনল এক মনে অবিনাশের কথা, তারপর বলল, বয়ে গেছে আমারটা মনে করতে। শোন, এসব প্রলাপ শুনে আমার লাভ কি রে? আমি কি করব এসব শুনে? তুই বুঝতে পারছিস না রানী, তোর উচিত আমাকে সাহায্য করা। কিরকম সাহায্য? আমার কাছে কি চাইছিস বলতো? একটা দিন রানী, শুধু একটা দিন। তার মানে? আমি তোর সঙ্গে একবার আমি তাতে লাভ কি তোর? আমি নিঃসন্দেহ হতে চাই যে রানী, তুইও আসলে খুব সাধারণ। তুইও অন্য মেয়েদেরই মতো, তোর শরীরেও কোনো আলাদা রহস্য নেই। তোকে হারিয়ে অন্য মেয়েকে পেলেও আমি আসলে একটা সম্পূর্ণ মেয়েকেই পাব। রানী হঠাৎ চোখ দুটো খুব নিচু করল, যেন ওর চোখ দুটো একেবারে ঢুকে গেল মুখমণ্ডলের মধ্যে। কপালের নিচে আর কিচ্ছু নেই, সাদা। সেই রকম ভাবেই বলল, অসভ্য ইতর কোথাকার। অবিনাশ বিষম অবাক হয়ে গেল। একটু দ্বিধা করে আলতোভাবে রানীর কাঁধে একটা হাত রেখে বলল, হে কি রানী, তুই রাগ করছিস? আমি কিন্তু তোকে আঘাত করবার জন্য বলিনি। আসলে ভেবে দেখ না, আমরা দুজনেই তো খুব সাধারণ, অন্যদেরই মতো। আমি শুধু নিঃসংশয় হতে চাই রানী। রানী ফুঁসে উঠে বলল, না, আমি সাধারণ নই, আমি অসাধারণ, আমি অসাধারণ। এটাই তো তোর ছেলে মানুষই রানী। আমাদের এত বয়স হলো, এখন তো আমরা জানি। শোন, তোকে না পেলে আমি সবটুকু রহস্য পাবো না, এ কি সম্ভব নাকি? হ্যাঁ তাই সম্ভব,
তুই যেখানেই যা তৃপ্তি পাবি না। তোর প্রাণ একটা কৌটোয় পোড়া ভ্রমরের মতো আমার কাছেই থাকবে। আমি তাকে মুক্তি দেব না, কক্ষনো না। ওসব কিছু নয় রে রানী, ওসব জীবন অন্যরকম। মানুষ বিষম ভুলে যেতে পারে, অনেক বদলে যেতে পারে। তুই একবার। তারপর তারপর আমার কি হবে? একজন মাত্র মানুষের কাছেও আমি আর অসাধারণ থাকব না। অবি, তোকেও তো আমি সম্পূর্ণ পাইনি। একদিন পেয়ে যদি দেখি তুইও সাধারণ, তুইও আমার স্বামীরই মতো, তাহলে আমার জীবনে আর কি রইল রে? তোকে দেখলে এখনো আমার বুক কেঁপে ওঠে। আজ প্রথম দেখে বিষম রক্ত ছলাৎ করে উঠল। যদি দেখি তুইও, তাহলে আমার এই চাকরি করা, স্বামীর সংসার, ছেলে মানুষ করা সবই ব্যর্থ হয়ে যাবে না বল? আমার আর কি থাকবে তাহলে? আমার একটিও না দেখার স্বপ্ন যে থাকবে না। একজনের কাছে অন্তত রানী হয়ে থাকবো না আমি? আমার জীবনে থাকবে না একজন অদেখা রাজকুমার, আমার আবিসিনিয়ার রাজকুমার? না অবি, আমি সব কিছু জানতে চাই না। তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। কিন্তু রানী, জানাই তো ভালো ছিল। নিশ্চিত হবার মতো এমন তৃপ্তি আর নেই। জীবন শেষ করবার আগে জেনে যেতে হবে জীবনে আমার কি কি প্রাপ্য ছিল। তুই আর আমার সামনে আসিস না অবি, কোনো দিনও না। সবচেয়ে ভালো হয় কি জানিস? যদি জানতে পারি তুই মরে গেছিস, তাহলে আর তোকে জেনে ফেলবার কোনো ভয়ই থাকে না। তাহলেই তোকে আমি চিরকাল ভালোবাসতে পারি। তুই ভুল করছিস রানী, ওকে ভালোবাসা বলে না। কি দরকার ভালোবাসার? ভালোবাসা ছাড়াও জীবন খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। বড় কথা হলো জানা, যদি তোকে। বিশ্বাস কর অবিনাশ, আমি আর তোকে সহ্য করতে পারছি না। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। অবিনাশ সত্যি বুঝতে পারছে না হঠাৎ রানী এমন রাগ করলো কেন। রানীর ওপর ওর জোর ছিল কত, কত হুকুম করেছে এক সময়। ওর কথায় রানী একবার এক হাত চুলও কেটে ফেলেছিল নিজের। কলেজের মাইনের টাকাও দিয়ে দিয়েছে কতবার অবিনাশকে। আর আজ একটা সামান্য কথায় পাশ দিয়ে যে সমস্ত লোক হেঁটে যাচ্ছে, তারা কিছুই বুঝতে পারছে না। এমনই শান্তভাবে এই কথাগুলো বলে যাচ্ছে রানী। কিন্তু ওর মুখের একটা সামান্য রেখা দেখেও বোঝা যায় ও দাঁড়িয়ে আছে ক্রুদ্ধ বাঘিনীর মতো। অবিনাশ বলল, আমি ঝোঁকের মাথায় বলছি না রানী। আমি অনেক ভেবেচিন্তে এসেছি, বিশ্বাস কর। আমরা দূরে সরে গেছি, কিন্তু আমরা আমাদের শারীরিক মুক্তি পাইনি। তোর সংসার আমি নষ্ট করতে চাই না মোটেই। আমাদের জীবন আলাদা হয়ে গেছে, আমরা দূরে দূরেই থাকবো, কিন্তু তার আগে। হঠাৎ অবিনাশ দেখল রানী চলতে শুরু করেছে, যেন ও একাই চলে যাবে। কি ভেবে অবিনাশ আর ওকে ডাকতে গিয়েও ডাকল না, শুধু মনে মনে আন্তরিকভাবে বিদায় জানালো রানীকে। ওখানে দাঁড়িয়েই ও আর একটা সিগারেট ধরালো। একা একা কিছু না ভেবেই সিগারেটটা শেষ করল। সত্যি সেই সময়টুকু ওর কিছুই মনে পড়ল না। রানীর কথা তো নয়ই, সম্পূর্ণ সাদা মন আর নিচের ময়লা জলের স্রোত দেখল। পকেটে হাত দিয়ে একবার খুচরো পয়সাগুলো গুনে দেখল, অনাবশ্যক। তারপর একটা ট্রামের টিকিট পাকিয়ে কান খুঁচোতে খুঁচোতে রানীর জন্য ও খুব চিন্তিত হয়ে পড়ল। সে কি রানীকে অপমান করল? কিন্তু সে তো তা মোটেই চায়নি। আসলে যত বয়স বাড়ছে রানী ততই ছেলে মানুষ হয়ে যাচ্ছে। আবার বছর 5 বাদে রানীকে এই কথাটা বুঝিয়ে বলা যায় কি না ভেবে দেখা যাবে।
শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত রানী ও অবিনাশ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।